ওয়েলকাম স্টুডেন্টস, টেস্ট আইকিউ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এবং আজকে আমরা সিডিপি ক্লাসে পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ জানবো, এবং প্রত্যেকটা এমসিকিউ কিন্তু কনসেপচুয়াল। আর আমি এটা বলে রাখি যে আজকের ক্লাসটা কিন্তু পিটেট, সিটেট, আপার প্রাইমারি টেট সমস্ত এক্সামের জন্য কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকটা এমসিকিউ কিন্তু অ্যাটেন্ড করো, এবং এটা বলে রাখি যে পেঁয়াজের থেকে প্রতি বছর কিন্তু প্রশ্ন থাকে, প্রতি বছর কনসেপচুয়াল প্রশ্ন থাকে। আমরা যদি প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলো দেখে থাকি, সেখান থেকেও কিন্তু আমরা মানে বিগত বছরেও কিন্তু মানে এখান থেকে প্রশ্ন ছিল আগের বছর, এবং আশা রাখছি আপকামিং যে এক্সামটা আসছে সেখানেও কিন্তু এখান থেকে এমসিকিউ আমরা পাবো। তো সেই জন্য প্রত্যেককে বলবো তোমরা প্রত্যেকে মন দিয়ে ক্লাসটা করো এবং প্রত্যেকটা এমসিকিউ অ্যাটেন্ড করো। আর আইকিউ, এই টেস্ট আইকিউ এর যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেখানে তোমরা প্রত্যেককে জয়েন হয়ে যাও, কারণ সেখানে বিষয় সম্পর্কে ক্লাস ওয়ার্ক এবং মানে হোমওয়ার্ক সমস্ত এমসিকিউ প্রোভাইড করা হয়। আর যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেখানেও কিন্তু তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাও। আচ্ছা, তো এই এখানে মানে এই প্র্যাকটিস ব্যাচে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা এক্সপার্ট ফ্যাকাল্টি রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রয়েছেন, এবং ফেসিলিটিস গুলো কি কি রয়েছে এক ঝলক আমরা দেখে নেব। চ্যাপ্টার ওয়াইজ ক্লাস রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু এখানে পড়ানো হবে। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাব ইউনিট খুব মানে গুরুত্ব সহকারে এখানে আলাদা আলাদা করে সেগুলো তুলে ধরা হয়। অল রেকর্ডেড ক্লাস, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে, ক্লাস পিডিএফ তো তোমরা পাচ্ছ, এবং যার জন্য বারবার করে আমি বলছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও, ক্লাস হোমওয়ার্ক গুলো পেতেও যুক্ত হয়ে যাও, এবং সাবজেক্ট ওয়াইজ মক টেস্টের ব্যবস্থা থাকে, যে প্রত্যেক শিক্ষার্থীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আমরা নিজেরা কতটা তৈরি হয়েছি এবং আমাদের দুর্বলতা কতটা রয়েছে, কোন জায়গাতে রয়েছে, সেটাকে অ্যাসেস করার জন্য একমাত্র যদি কিছু থাকে সেটা মক টেস্ট। শুধুমাত্র পড়ে গেলাম আর এমসিকিউ, মানে শুধুমাত্র পড়ার এমসিকিউ করার আকাশ পাতাল পার্থক্য রয়েছে। কারণ আগের বছর বা মানে বেশ কয়েক বছর আগে আমরা দেখতে পেয়েছি যে নর্মাল এসছে, হয়তো যে স্পিয়ারম্যান তত্ত্বের প্রবক্তাকে বা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ তত্ত্বকার, এই টাইপের প্রশ্নগুলোকে এখন অ্যাভয়েড করে এখন পর্ষদ বিষয় সম্পর্কে কতটা গভীরতা আমাদের রয়েছে, বিষয় সম্পর্কে কতটা ধারণা আমাদের রয়েছে, সেটা বোঝার জন্য কিন্তু প্রত্যেকটা এমসিকিউ ধারণামূলক এবং ব্যাখ্যামূলক প্রশ্ন এখন রাখা হচ্ছে। আজকে আমাদের সেই জায়গাটা আমরা কতটা অ্যাচিভ করতে পেরেছি তার জন্য কিন্তু মক টেস্ট বা মক একমাত্র মাধ্যম, মানে আমাদের প্রিপারেশনটাকে বোঝার জন্য বা আমাদের লক্ষ্য পূরণটা ওই জায়গায় পৌঁছেছে কিনা সেটা বোঝার জন্য। আর ডেইলি মক টেস্ট থাকবে এবং ফুল মক টেস্ট থাকবে, বোঝা গেল? তো এত কিছু ফেসিলিটিস আমরা এখানে পাচ্ছি। আর প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা এক্সপার্ট ফ্যাকাল্টি রয়েছে আমরা জানি। তো চলো আর কথাটা বলে আমরা এমসিকিউ শুরু করছি। তো এমসিকিউ শুরুর আগে কিছু একটা বেসিক তথ্য আমাদেরকে একটু মানে আমরা একটু জেনে নেব, যে পেঁয়াজে ছিলেন একজন সুইস মনোবিজ্ঞানী, এবং তাকে সুইস মনোবিজ্ঞানী হিসেবে আমরা চিনি। তিনি সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। তিনি শিশুদের বুদ্ধি ও চিন্তার বিকাশ নিয়ে গবেষণা করেছেন। তিনি বলেছেন শিশুদের বুদ্ধি কোন বয়সে কেমন থাকে এবং তাদের চিন্তার বিকাশটা কেমন থাকে সেটা একটু বিষয়টা জানা দরকার, বা তিনি এই বিষয়ে একটু আগ্রহ প্রকাশ করেছিলেন, আর এই বিষয়টাকে নিয়ে তিনি গবেষণা করেছিলেন। আর তাকে জেনেটিক এপিস্টোমোলজিস্ট হিসেবে কেন বলা হয়? কারণ তিনি একমাত্র ব্যক্তি যিনি শিশুর মানে বিকাশের সঙ্গে সঙ্গে তার প্রজ্ঞার বিকাশ কতটা হচ্ছে সেই বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেছিলেন, যার কারণে তাকে জেনেটিক এপিস্টোমোলজিস্ট হিসেবে আমরা জেনে থাকি। আর শিশুদের ভুল উত্তরের কারণ বিশ্লেষণ করতে গিয়ে তিনি প্রজ্ঞামূলক বিকাশের ধারণা দেন। শিশুদের কি ভুল উত্তর, মানে শিশুদের ভুল উত্তর কোথায় হচ্ছে এবং কেন হচ্ছে এই বিষয়টা কিন্তু তিনি দেখেন। যেমন কংক্রিট অপারেশনাল স্টেজ, আমরা প্রত্যেকেই জেনে থাকি যে কংক্রিট অপারেশনাল স্টেজ কি মূর্ত সক্রিয়তার স্তর, যার এস ডিউরেশন কত ছিল
7 থেকে 11 বছর। তো এই স্টেজে গিয়ে যদি আমরা অ্যাবস্ট্রাক্ট কোনো থিঙ্কিং কোনো একটা রিজন আমি শিক্ষার্থীদের সামনে তুলে ধরি, সেটা কিন্তু কার্যকারী হবে না। কিন্তু সেই সেম জিনিসটা যদি আমরা ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তার স্তরে গিয়ে সেই সেম জিনিস আমরা ডিসকাশন করি, তাহলে কিন্তু সেটা কার্যকারী হবে। তো এই ছোট ছোট বিষয়গুলোকে তিনি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, যেটা নিয়ে আজকে আমাদের আলোচনা এবং আমাদের এমসিকিউ। তো তিনি জীবন বিকাশের স্তরকে, মানে তার প্রজ্ঞামূলক বিকাশের স্তরকে 4টে ভাগে ভাগ করেছেন। তো প্রথম যেটা সংবেদন সঞ্চালনমূলক স্তর, জন্ম থেকে 2 বছর। প্রি অপারেশনাল স্তর বা প্রাক সঞ্চালন স্তর 2 বছর থেকে 7 বছর। কংক্রিট অপারেশনাল স্টেজ, যেটা মূর্ত সঞ্চালন স্তর 7 থেকে 11 বছর। ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটা আনুষ্ঠানিক বা আমরা যৌক্তিক সক্রিয়তার স্তর হিসেবেও জেনে থাকি, যেটা 11 বছরের বেশি, এবং এই বয়সে কি হয়, বিমূর্ত চিন্তা করতে পারে, যুক্তি দিতে পারে, বিশ্লেষণ করতে পারে ফর্মাল অপারেশনাল স্টেজে। এই ছিল তার পরীক্ষামূলক জ্ঞান বিকাশের 4টি স্টেজ। প্রথমেই বয়স যেহেতু 0 থেকে 2 বছর, কাজে এই বয়সে শিশুরা হাত পা ছড়বে, জ্ঞান লাভ করবে, খেলবে, এটাই যথেষ্ট। 2 থেকে 7 বছর, এখানে বিভিন্ন রকম প্লে ওয়ে মেথডে খেলানো হবে। প্লে ওয়ে মেথডে তারা খেলবে, শিখবে, জানবে, জ্ঞান লাভ করবে। মূর্ত শিক্ষার্থীরা দেখে শিখবে এবং বিমূর্ত শিক্ষার্থীরা যুক্তি ক্ষমতা বিচার বিশ্লেষণ করে শিখবে। ওকে, তো চলো আমরা প্রবেশ করছি আমাদের আজকের ফার্স্ট এমসিকিউ এ। খুব মন দিয়ে দেখবে এবং সলভ করবে। পিয়াজেটের মতে কগনিটিভ ডেভেলপমেন্টের সঠিক ক্রম কোনটি? আর একটা বিষয়, তোমাদের যদি কোনো এমসিকিউ নিয়ে কোথাও ডাউট থাকে, সেটা কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। আচ্ছা, পিয়াজেটের মতে কগনিটিভ ডেভেলপমেন্টের সঠিক ক্রম কোনটি? ফর্মাল, কংক্রিট, প্রি অপারেশনাল না সেন্সরি মোটর? বা সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল, ফর্মাল অপারেশনাল? প্রি অপারেশনাল, সেন্সরি মোটর, ফর্মাল, কংক্রিট? সেন্সরি মোটর, কংক্রিট, প্রি অপারেশনাল, ফর্মাল? একটু মন দিয়ে দেখো, তারপরে কি হচ্ছে একটু দেখো। এটা সঠিক উত্তর আশা করি আমরা প্রত্যেকে এতক্ষণে দিয়ে ফেলেছি। সেন্সরি মোটর, হ্যাঁ সেন্সরি মোটর। প্রথমেই রয়েছে সেন্সরি মোটর স্টেজ, সংবেদন সঞ্চালনমূলক স্তর। প্রি অপারেশনাল স্টেজ, যেটা প্রাক সক্রিয়তার স্তর। কংক্রিট অপারেশনাল স্টেজ, যেটা মূর্ত সক্রিয়তার স্তর। ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটা যৌক্তিক সক্রিয়তার স্তর। তো সঠিক উত্তর অপশন বি। নেক্সট এমসিকিউ, কংক্রিট অপারেশনাল স্টেজে শিশুদের জন্য সবচেয়ে কার্যকারী পদ্ধতি কোনটা? অ্যাবস্ট্রাক্ট লেকচার, হাইপোথেটিক্যাল ডিবেটস, হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস, শুধু বই পড়া? একটু আগেই আমি জাস্ট এমনি নর্মাল বললাম যে কংক্রিট অপারেশনাল স্টেজ বা মুক্ত সক্রিয়তার স্তর। তো এখানে শিশুদের জন্য সবচেয়ে কার্যকারী পদ্ধতি কি হবে? শিশুরা দেখে শিখবে এবং খেলার মধ্য দিয়ে শিখবে। আজই আমরা সঠিক উত্তর নিয়ে নেবো, হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3। পিয়াজেটের মত অনুযায়ী শিশুদের ভুল উত্তর দেওয়া সবসময় অজ্ঞতা নির্দেশ করে না, বরং কি নির্দেশ করে? খারাপ স্মৃতি, কগনিটিভ স্টেজের সীমাবদ্ধতা, ভাষার দুর্বলতা, অনুশীলনের অভাব? কোনটা? অজ্ঞতা সবসময় ভুল নির্দেশ করে না, বরং কি হয়? দেখো, এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? আচ্ছা, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কগনিটিভ স্টেজের সীমাবদ্ধতা। কারণ জ্ঞানমূলক বিকাশের সীমাবদ্ধতা থাকলেই কিন্তু শিশুরা ভুল উত্তর দেয়। আমি যেটা আবারও বলছি যে আমি যদি এখন প্রাক সক্রিয়তার স্তরে গিয়েও যদি আমি কিছু মানে দৃষ্টিগত বিষয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরি, সেখান থেকে শিক্ষার্থীরা জ্ঞান লাভের চেষ্টা করে, তার থেকেও বেশি কার্যকারী হবে কিন্তু মুক্ত সক্রিয়তার স্তরে। আচ্ছা, এবার আমি যদি এবার যৌক্তিক সক্রিয়তার স্তরে ফর্মাল অপারেশনাল স্টেজের কিছু মানে বৈশিষ্ট্য যদি আমি মুক্ত সক্রিয়তার স্তরের ক্ষেত্রে প্রয়োগ করি, সেটা তো কার্যকারী হবে না। তো কিছু ক্ষেত্রে ওগুলো তো স্টেজ বাই স্টেজ গেল, এর বাইরেও যদি কিছু ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকে, সেটা কিন্তু প্রজ্ঞামূলক বিকাশের সীমাবদ্ধতা। কোয়েশ্চেন নাম্বার 4। পিয়াজেট অনুযায়ী কোন স্তরে কনজারভেশন সম্পূর্ণ বিকশিত হয়? সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল, ফর্মাল অপারেশনাল? কি হবে আমাদের সঠিক উত্তর? কনজারভেশন মানে আমরা কি জানি? সংরক্ষণ। কনজারভেশন মানে যেটা আমরা জানি
যে সংরক্ষণ করা, তাই তো? যেমন আমরা উদাহরণেও দেখেছি যে একটা মানে একটা চওড়া গ্লাসে জল যদি থাকে আর একটা লম্বা গ্লাসে যদি জল থাকে, তাহলে শিক্ষার্থীরা কি বলবে বা তাদের ধারণা কতটা, যেমন সমতার যুক্তি, অভেদের যুক্তি, এই বিষয়গুলো এই সময় শিক্ষার্থীরা দেখিয়ে থাকে। তো সেক্ষেত্রে সম্পূর্ণ বিকশিত হয় কোন স্টেজে? এটার সঠিক উত্তর হয়ে যাবে কংক্রিট অপারেশনাল স্টেজ বা মূর্ত সক্রিয়তার স্তর। বোঝা গেল? সম্পূর্ণভাবে বিকশিত হয়। আচ্ছা, এরপরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 5। একটা শিশু মনে করে বৃষ্টি হয় কারণ আকাশ কাঁপছে। এটা কোন বৈশিষ্ট্য? এটা ছোটবেলা হয়তো আমরাই অনেকে ভাবতাম যে বৃষ্টি হচ্ছে কারণ আকাশ কাঁপছে। এর বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে ক্লাসিফিকেশন, অ্যানিমিস্টিক থিঙ্কিং, কনজারভেশন, সিরিজেন। বলো, এটা সঠিক উত্তর কি হতে পারে? আমি নিজেও ছোটবেলা ভাবতাম বা অনেকেই ভাবে যে বোধহয় ঈশ্বর রাগ করেছেন বা কোনো কারণে মানে কিছু হয়েছে, আকাশ কাঁদছে, তার জন্য বৃষ্টি হচ্ছে। তো এটা চোখ বন্ধ করে অ্যানিমিস্টিক থিঙ্কিং, এবং এই অ্যানিমিস্টিক বা সর্বপ্রাণবাদ এই বিষয়টাকে রিলেট করে গত বছরও কিন্তু পিটেটে এমসিকিউ এসেছে। হ্যাঁ, তো এটা সঠিক অ্যানিমিস্টিক। চলো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 6। পেঁয়াজের মত অনুযায়ী কোন স্তরে সিম্বলিক প্লে বেশি দেখা যায়? সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল, ফর্মাল অপারেশনাল। খুব ধারণামূলক প্রশ্ন, একটু মন দিয়ে দেখবে, দেখে একটু উত্তর করবে। এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর কিন্তু আমরা চোখ বন্ধ করে বলতে পারি প্রি অপারেশনাল স্টেজ। কেন? কারণ এখানে শিক্ষার্থীদের ধরো কতগুলো বল দেয়া হলো, হ্যাঁ, এবার হয়তো সেই বলগুলোকে একটা গোল ভাবে সাজানো হলো এবং লম্বা ভাবে সাজানো হলো, বা বলতে পারো ত্রিভুজ ভাবে সাজানো হলো, মানে সিম্বলিক আর কি। সিম্বলিক প্লেটা বেশি দেখা যায় এই ক্ষেত্রে। মানে সেটা মুদ্রা, আমরা মুদ্রা ব্যবহার করে শিক্ষার্থীদেরকে জ্ঞান দান করতে পারি, মার্বেল ব্যবহার করে শিক্ষার্থীর সামনে প্লেটা, সিম্বলিক প্লে উপস্থাপন করতে পারি। বৃত্তাকার সাজিয়ে সরলরেখা বিন্যাস করে হয়তো জিজ্ঞাসা করা হলো কোনটা দেখতে বৃহৎ। হ্যাঁ, কেউ কেউ বলবে সরলরেখা বৃহৎ বা এই ট্রায়াঙ্গেল বৃহৎ, কেউ কেউ বলবে সার্কেল বৃহৎ। এবার আবার কেউ খুব কম জনই বলবে যে দুটোই সমান। বুঝতে পেরেছো? তো এই ক্ষুদ্র ক্ষুদ্র সক্রিয়তার দ্বারাই কিন্তু শিক্ষার্থীদের এই ক্ষেত্রে জ্ঞানের বিকাশ ঘটানো হয়ে থাকে বা সিম্বলিক প্লেটা হয়ে থাকে। বা এক্ষেত্রে আরেকটা কনক্লুশন তৈরি হয় যে সিম্বলিক, আচ্ছা, তো এটা কংক্রিট অপারেশনাল স্টেজের থেকেও মানে প্রি অপারেশনাল ক্ষেত্রে কিন্তু বেশি কার্যকারী হবে। যদিও মূর্ত বিষয়টা কংক্রিট অপারেশনালের ক্ষেত্রে বেশি কার্যকারী, তো আমরা অপশন বিটা নিলাম যে সিম্বলিক প্লে দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 7। একজন 12 বছরের শিশু আলোচনা করছে, যদি মানুষ অমর হতো তাহলে সমাজ কেমন হতো। এটা কোন ধরনের চিন্তা? খুব ডিপলি ভাববে, ভীষণ ডিপলি ভেবে এটার উত্তর করবে, খুব ডিপলি ভেবে কিন্তু এটার উত্তর করবে। এটা আশা করি তোমরা সঠিক উত্তর দিয়ে ফেলেছ। এটা সঠিক উত্তর হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। ভেরি গুড। আচ্ছা, তো যদি মানুষ অমর হতো তাহলে সমাজ কেমন হতো, এই চিন্তাধারাটা কোন স্টেজে কার্যকারী হয় মনে পড়েছে? ফর্মাল ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তার স্তর, যেটা 11 বছরের ঊর্ধ্বে। তো এই স্টেজেই কিন্তু একমাত্র অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটা কার্যকারী হয়। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 8। একটা শিশু পুতুলকে খাওয়ায় এবং বলে ও ক্ষুধার্ত। এটা কোন বৈশিষ্ট্য? রিভার্সিবিলিটি, কনজারভেশন, অ্যানিমিজম, ডিসেন্ট্রেশন। একটা শিশু পুতুলকে খাওয়ায় এবং বলে ও ক্ষুধার্ত, এটা কোন বৈশিষ্ট্য? খুব ভালো করে দেখবে, একটু আগেই আমরা এই কনসেপ্টটাকে নিয়ে এমসিকিউ সলভ করলাম। এর সঠিক উত্তর অ্যানিমিজম, সর্বপ্রাণবাদ। এবং তার জন্য ও ভাবে যে শিশুরা জীবন্ত, তাই জন্য শিশুকে খাওয়ায়, ঘুম পাড়ায়। বোঝা গেল? আচ্ছা, পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 9। একজন 8 বছরের শিশু ছোট থেকে বড় ক্রমে কাঠি সাজাতে পারে। এটা কোন ক্ষমতা? সিরিজেন, ক্লাসিফিকেশন, ইগোসেন্ট্রিজম, হাইপোথেটিক্যাল থিঙ্কিং। দেখো, এখানে স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের মধ্যে দুটো জায়গায় কনফিউশন তৈরি হয়। একটা সিরিজেন,
এবং একটা ক্লাসিফিকেশন। তো এই দুটোর মধ্যে তো একটা সঠিক উত্তর হচ্ছে। তো দেখো সিরিজন যেটা সেটা হচ্ছে যে ছোট বড় আকারে সাজাতে পারা, ছোট বড় ব্লক সাজাতে পারা, মানে বিমূর্ত চিন্তা বা ধারণা কিন্তু এখানে সম্ভব নয়, যা হবে সেটা মূর্ত। মূর্ত ছোট বড় ব্লক সাজাতে পারা বা কিছু, এই জিনিসটা কিন্তু সিরিজেনের। আর ক্লাসিফিকেশনে কি, ক্লাসিফিকেশন হচ্ছে তোমার কিছু আলাদা করা, হয়তো বললাম যে কিছু আপেল আছে এবং হয়তো বললাম কিছু পেয়ারা আছে, তো কালার দেখে বা ফলের মানে ফলের ফলগুলোকে শ্রেণী বিভাগ করো, ফলগুলোকে আলাদা করো। বা এখানে আরো ফ্রুট থাকতে পারে, কলা থাকতে পারে, বেদানা থাকতে পারে, তো শিক্ষার্থীরা সেগুলো আলাদা করবে। এই জায়গাটা মানে মানে তারা শ্রেণীকরণ করতে শিখবে, এক কথায় শ্রেণীকরণ করবে। আর ছোট বড় কাঠি সাজাতে পারে, এটা সঠিক উত্তর আমরা নিয়ে নেব সিরিজেন বা মানে ক্রমপর্যায়। আচ্ছা, এখানে মানে মেন কথা আকারটা মনে রাখবে, সিরিজেনে ছোট বড় তো আকারটাকেও এখানে গুরুত্ব দেওয়া হয়। ক্লাসিফিকেশনে জাস্ট ওরা ক্লাসিফিকেশন করে, সেটা কালার ভেদেও হতে পারে, কালার ভেদে হতে পারে, ফ্রুট হতে পারে, যে কোনো কিছু হতে পারে, পেন্সিল হতে পারে, যে কোনো কিছু। আচ্ছা, পরের প্রশ্ন, দুটো সমান মাটির বলের একটা লম্বা করে দিলে শিশু বলে লম্বাটিতে বেশি মাটি আছে, এটা কোন ধারণার অভাব? অবজেক্ট পার্মানেন্স, কনজারভেশন, ক্লাসিফিকেশন, সিম্বলিজম। বলো। দুটো সমান মাটির বলের একটা লম্বা করে দিলে শিশু বলে লম্বাটিতে বেশি মাটি আছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কনজারভেশন। কনজারভেশন মানে আমরা প্রত্যেকেই জানি সংরক্ষণ। তো শিশুর এই সংরক্ষণের অভাব রয়েছে, যে দুটো মাটির বল জানে মাটি সমানই, তবে লম্বা করে দিলে শিশু ভাবে সেটাই বেশি মাটি আছে, আর হয়তো গোল রুটির মতো করে দিলে বা গোল লেচির মতো থাকলে ভাবে কম মাটি আছে। এখানে সংরক্ষণ ধারণার অভাব রয়েছে। পরের প্রশ্ন, শিশু ভাবে আমি চোখ বন্ধ করলে কেউ আমাকে দেখতে পাবে না, এটা কোন বৈশিষ্ট্য? প্রত্যেকটা কিন্তু খুব ধারণামূলক কনসেপচুয়াল প্রশ্ন, তোমরা প্রত্যেকে একটু অ্যাটেন্ড করো। কনজারভেশন, নিউকোসেন্ট্রিজম, ডিসেন্ট্রিজম, রিভার্সিবিলিটি। একটা শিশু ভাবে চোখ বন্ধ করলে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, এটা কি হবে? চোখ বন্ধ করে এর সঠিক উত্তর আমরা করে নেব ইগোসেন্ট্রিজম, মানে কি বলবো, আত্ম ও কেন্দ্রিকতা, যেটা দেখেছিলাম, মানে নিজেকে নিয়ে ভাবা বা নিজেকে নিয়েই কথা বলা। এই সময় একে অপরের অনুভূতি বোঝার মতন বয়স এদের থাকে না, কারণ ইগোসেন্ট্রিজমটা আমরা দেখেছি একবারে সেন্সরি মোটর স্টেজে, মানে সেন্সরি মোটর স্টেজ মানে একদম 0 থেকে 2 বছরের। কাজে এরা নিজের মতন করেই জগৎটাকে ভাবে বা নিজের মতন করেই দেখে, অন্যের অনুভূতি এসব কিন্তু ওরা এই বয়সেও বুঝতে পারে না। আচ্ছা, পরের প্রশ্ন, একটা শিশু সব গোল জিনিসকে বল বলে, পরে কমলা লেবুকে বল থেকে আলাদা করতে শেখে, তো প্রথম অংশটা কোন প্রক্রিয়ার? এখানে দেখো প্রথম অংশটা কোন প্রক্রিয়ার, এটা অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন, সিরিজেন, ইকুইলিব্রিয়াম। এটার সঠিক উত্তর কি হবে? এবং পরেরটা দেখো, উপরের উদাহরণে কমলা লেবু বল নয়, বুঝতে শেখা কোন প্রক্রিয়া? ওকে হয়তো বলা হলো যে গোল জিনিস হচ্ছে কমলা লেবু, পরে বল দেখে বলছে বলটাও কমলা লেবু বা কমলা লেবুটাও বল। তো তার পুরনো ধারণার মধ্যে যে নতুন জ্ঞান ইনক্লুড হলো, এটা এটা সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসিমিলেশন বা আত্মীকরণ। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন বুঝতে শিখলো যে কমলা লেবু বল নয়, আলাদা, মানে বল আর লেবু আলাদা, তো এখানে কি হলো, তার নতুন স্কিমা গঠন হলো, মানে পুরনো ধারণার সঙ্গে নতুন স্কিমা গঠিত হলো, তাই না? নতুন স্কিমা গঠিত হলো। তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর এটার করে নেব আমরা অ্যাকোমোডেশন। ঠিক আছে, সহযোজন। চলো পরের প্রশ্ন 14, একটা শিশু খেলনা চোখের আড়ালে চলে গেলে সেটাকে খোঁজে না, কিন্তু 10 মাস পরে সে লুকোনো খেলনা খুঁজতে শুরু করে, এটা কোন ধারণার বিকাশ? কনজারভেশন, অবজেক্ট পার্মানেন্স, রিভার্সিবিলিটি, সিরিজেন। বলো, এটার সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর আমরা করে নেব অপশন বি,
অবজেক্ট পার্মানেন্স। কেন? বস্তুর স্থায়িত্ব। মানে শিক্ষার্থীরা বা বাচ্চারা এই সময় ভাবে যে বস্তুটা তার সামনে থেকে সরিয়ে নিলে সেটা আর নেই। তো এই ধারণাটা কিন্তু তাদের মধ্যে তৈরি হয়, কিন্তু 10 মাস পরে সে লুকোনো খেলনা খুঁজতে শুরু করে। এটা কোন ধারণার বিকাশ? এখানে কিন্তু বিকাশের কথা বলা হয়েছে। তো এটা অবজেক্ট পার্মানেন্স। পরের প্রশ্ন, একটা শিশু প্রথমে গরুকে কুকুর বলেছিল কারণ 4 পা ছিল। এটা কোন প্রক্রিয়া? অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন, কনজারভেশন, রিভার্সিবিলিটি। একটু আগেই বললাম যে যখন পুরোনো ধারণার সঙ্গে যুক্ত হবে সেটা আত্মীকরণ বা অ্যাসিমিলেশন, কিন্তু যখন নতুন স্কিমা গঠিত হবে, পুরোনো ধারণার সঙ্গে নতুন স্কিমা গঠিত হবে এবং তার ধারণার পরিবর্তন হবে, ধারণার মধ্যে কিছু সঙ্গে যুক্ত হবে যেটা সহযোজন, তো সেটা অ্যাকোমোডেশন। তাহলে এই ক্ষেত্রে এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অ্যাসিমিলেশন, কারণ তার পুরনো স্কিমার সঙ্গে এটা যুক্ত হয়েছে। কারণ কুকুরকে বলেছিল কারণ 4 পা ছিল, এটা কোন প্রক্রিয়া? অ্যাসিমিলেশন। মানে গরুকে কুকুর বলেছিল, এই দুটো যখন আলাদা সে বুঝতে শিখবে, আলাদা যখন বুঝতে শিখবে তখন কিন্তু হয়ে যাবে সহযোজন বা অ্যাকোমোডেশন। 16, একজন শিক্ষক অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা না পড়িয়ে কংক্রিট উদাহরণ ব্যবহার করছেন। পিয়াজেট অনুযায়ী এর কারণ, কংক্রিট অপারেশনাল শিশুরা অ্যাবস্ট্রাক্ট ধারণা পুরোপুরি বোঝে না, শিশুরা শুধুই মুখস্থ শেখে, রিইনফোর্সমেন্ট দরকার, ভাষার বিকাশ হয়নি। এটা দেখেই কিন্তু আমরা এর উত্তর ট্রেস করতে পারছি যে সঠিক উত্তর কি হবে। এর সঠিক উত্তর কি হবে? আচ্ছা, এই সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ। পরের প্রশ্ন 17, একজন 6 বছরের শিশু মনে করে বৃষ্টি হচ্ছে কারণ আকাশ কাঁদছে। আচ্ছা, এটা একটু আগে আমরা আলোচনা করলাম এই এমসিকিউটা। চলো, আকাশ কাঁদছে কারণ একজন 6 বছরের শিশু মনে করছে বৃষ্টি হচ্ছে কারণ আকাশ কাঁদছে। এটা কোন বৈশিষ্ট্য? ইয়েস, অ্যানিমিস্টিক থিঙ্কিং। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18 দেখো, একটা শিশু মনে করে তার মা ফোনে কথা বললে শুধুমাত্র তার সাথেই কথা বলছে, অন্য কারো সাথে নয়। এটা কোন বৈশিষ্ট্যের উদাহরণ? ইগোসেন্ট্রিজম, কনজারভেশন, অ্যানিমিজম, রিভার্সিবিলিটি। একজন শিশু মনে করছে তার মা ফোনে কথা বললে শুধুমাত্র তার সাথেই কথা বলছে, মানে ওর ভাবনা, বাচ্চার ভাবনা বা ছোট শিশুর ভাবনা শুধুমাত্র কি? নিজেকে নিয়ে, শুধুমাত্র নিজেকে নিয়ে। তো এটা কোন বৈশিষ্ট্য? এটা ইগোসেন্ট্রিজম, আত্মকেন্দ্রিকতা। পরের প্রশ্ন, একজন শিক্ষক লক্ষ্য করলেন 10 বছরের শিক্ষার্থীরা সহজে শ্রেণী বিভাগ করতে পারছে, যেমন ফল, সবজি, প্রাণী আলাদা করা। এটা কোন ক্ষমতা নির্দেশ করে বলো? একটু আগে আমরা আলোচনা করলাম ক্লাসিফিকেশন, সিরিজেন নিয়ে, তাই না? একটু আগেই বললাম ক্লাসিফিকেশন কি, সিরিজেন মানে শ্রেণীকরণ কি। তো সেক্ষেত্রে এটা সঠিক উত্তর কি হবে? যখন আমি বলেছিলাম যে ছোট বড় ব্লক সাজানো, সেগুলো সিরিজেন। কিন্তু যখন আপেল, ফল, কলা বা কালার বা পেন্সিলগুলোকে আলাদা করো, কালারফুল পেন্সিল আলাদা করো বা ইরেজার আলাদা করো বা পেন্সিল আলাদা করো, এই জিনিসগুলো বা টোটাল কটা আছে, এই যে কনসেপ্টটা, এইগুলো কিন্তু সব ক্লাসিফিকেশন হয়ে যাবে। তো সঠিক উত্তর ক্লাসিফিকেশন, কারণ বলেই দিয়েছে ফল, সবজি, প্রাণী আলাদা করা। 20, একটা শিশু খেলনা গাড়িকে ঘুমিয়ে গেছে বলে বিছানায় শুইয়ে দিল। এটা কোন বৈশিষ্ট্যের উদাহরণ? কারণ শিশুটি ভাবছে যে গাড়িরও প্রাণ আছে, গাড়িটা সারাদিন অনেক খেলেছে, হেঁটেছে, তাই গাড়িটা ঘুমিয়ে গেছে, মানে নিজের দৃষ্টিভঙ্গি থেকে এটা ভাবছে বলে বিছানায় শুইয়ে দিল। এটা কোন বৈশিষ্ট্যের উদাহরণ? দেখো, এখানে কিন্তু দুটো কনক্লুশন তৈরি হবে, একটা অ্যানিমিজম এবং একটা ইগোসেন্ট্রিজম। তো সেক্ষেত্রে যেহেতু গাড়িটাকে ও ভাবছে যে গাড়িটার প্রাণ আছে এবং সেটা ভেবেও গাড়িটাকে শুইয়ে দিল, সেই জন্য কিন্তু এই সঠিক উত্তর আমরা নিয়ে নেব সর্বপ্রাণবাদ। বোঝা গেল? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 21, একজন 13 বছরের শিক্ষার্থী আলোচনা করছে মানুষ যদি মঙ্গলে বাস করতে শুরু করে সমাজ ব্যবস্থা কেমন হবে। এটা কোন স্তরের বৈশিষ্ট্য? ভালো করে দেখো। এবার এই প্রশ্নটা যদি আমি সেন্সরি মোটর স্টেজে করি, কার্যকারী হবে? হবে না। যদি প্রি অপারেশনাল স্টেজে আমি মানে অ্যাপ্লাই করি 2 থেকে 7 বছর, তাহলে কি সেটা অ্যাপ্লিকেবল হবে? হবে না। কংক্রিট অপারেশনাল স্টেজে যদি আমি এই প্রশ্ন করি, যেখানে তারা বিমূর্ত চিন্তা করতে পারে না, বিমূর্ত চিন্তা করতে পারে না, তাহলে পারবে? তাহলে কি সেটা কার্যকারী হবে? হবে না।
তাহলে কোনটা কার্যকারী হবে? যৌক্তিক সক্রিয়তা স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটা 11 বছরের ঊর্ধ্বে এবং যেখানে হাইপোথেটিক্যাল থিঙ্কিং এর জায়গাটা রয়েছে। তো সঠিক উত্তর কিন্তু অপশন ডি। কারণ একটা জিনিস, এই ফর্মাল অপারেশনাল স্টেজে শিক্ষার্থীরা যুক্তি প্রয়োগ করতে পারে, কল্পনা শক্তির বিকাশ ঘটে, তারা বিশ্লেষণ করতে পারে। ভালো করে দেখো পরের প্রশ্নটা। একটি শিশু প্রথমে সব উড়ন্ত জিনিসকে পাখি বলতো, পরে বিমানকে আলাদা হিসাবে বুঝতে শিখলো। এখানে বিমান আলাদা বোঝা কোন প্রক্রিয়া? আচ্ছা, একটু আগে আমরা দেখলাম যখন শিক্ষার্থী হয়তো বললাম যে আকাশে যা যা ওড়ে সব পাখি, এবারও বিমানকে দেখেও বলছে এটাও পাখি। তো যখন তার পুরনো ধারণার মধ্যে নতুন ধারণা কে সে আত্মীকরণ করলো, তখন সেটা অ্যাসিমিলেশন। কিন্তু যখন বুঝতে শিখলো যে না, আলাদা, মানে নতুন স্কিমা গঠিত হলো, বা সাথে সহযোজন মানে নতুন পুরনো স্কিমার সঙ্গে নতুন স্কিমা যুক্ত করে নতুন ধারণা তৈরি হলো, তখন সেটা কি হলো? অ্যাকোমোডেশন। কাজেই সে আলাদা এটা বুঝতে শিখলো। তার জন্য আমাদের সঠিক উত্তর কিন্তু অপশন বি, সহযোজন বা অ্যাকোমোডেশন। পরের প্রশ্ন ভালো করে দেখো। শিক্ষক 7 বছরের শিশুদের ফ্র্যাকশন শেখাতে কাগজ ভাঁজ করে দেখাচ্ছেন। তো পেঁয়াজে অনুযায়ী এর কারণ কি? শিশুরা অ্যাবস্ট্রাক্ট চিন্তায় দক্ষ, কংক্রিট বস্তু দিয়ে শেখা সহজ, ভাষা নির্ভর শিক্ষা সবচেয়ে উপযোগী, রিইনফোর্সমেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ। যেহেতু তিনি হাতে কলমে কাজটা করাচ্ছেন, এবং হাতে কলমে যখন তিনি কাজটা করাচ্ছেন, সেটা আমরা দেখেছিলাম যে কংক্রিট অপারেশনাল স্টেজটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা মূর্ত সক্রিয়তার স্তর। তো সেই জন্য সঠিক উত্তর কিন্তু কংক্রিট হবে। 24, একটা শিশু বিশ্বাস করে সূর্য শুধুমাত্র তার জন্যই ওঠে এবং সবাই তার মতনই জিনিস দেখে। এটা কোন বৈশিষ্ট্যের উদাহরণ? ডিসেন্ট্রেশন, ইগোসেন্ট্রিজম, অ্যাকোমোডেশন, অবজেক্ট পার্মানেন্ট। সূর্য শুধুমাত্র আমার জন্যই ওঠে, চাঁদ শুধুমাত্র আমার জন্যই ওঠে, চাঁদ আমার সাথে সাথে হাঁটছে, বা ছায়া আমার সাথে সাথে হাঁটছে, এই ধারণাগুলো কোন জায়গাতে কার্যকারী? কি বলেছিল, কি মানে একটু আগে দেখলাম ইগোসেন্ট্রিজম বা আত্মকেন্দ্রিকতা। আমি আমার দৃষ্টিভঙ্গিতে দুনিয়াটাকে দেখবো বা আমার চারপাশকে দেখবো, এবং আমি ভাববো যে আমি যা দেখছি বা আমি যা ভাবছি, আমার চারপাশে সবাই তাই দেখছে বা সবাই তাই ভাবছে। সঠিক উত্তর অপশন বি। পরের প্রশ্ন। একটা শিশুকে সমপরিমাণ জল দুটি একই গ্লাসে দেখানো হলো, পরে একটা গ্লাসের জল লম্বা সরু গ্লাসে ঢালা হলে সে বলল লম্বা গ্লাসে বেশি জল আছে। এই আচরণ কোন ধারণার অভাব নির্দেশ করে? অবজেক্ট পার্মানেন্স, হাইপোথেটিক্যাল থিঙ্কিং, কনজারভেশন, ক্লাসিফিকেশন। খুব ভালো করে প্রশ্নটা দেখে কিন্তু উত্তর দিতে হবে। একটা শিশু সমপরিমাণ জল দুটো একই গ্লাসে ঢালে, আচ্ছা বেশি জল আছে, এই আচরণ কোন ধারণার অভাব, কোন জায়গাটার অভাব নির্দেশ করে? মানে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। আচ্ছা, অভাব, তো এটা সঠিক উত্তর কিন্তু। আচ্ছা, লম্বা গ্লাসে বেশি জল আছে, এই আচরণ কোন ধারণার অভাব নির্দেশ করে? এই আচরণ কনজারভেশনের অভাব নির্দেশ করে। আর এই ক্ষেত্রে একটু বলে দিই যে হাইপোথেটিক্যাল থিঙ্কিং হচ্ছে মানে ফর্মাল অপারেশনাল স্টেজের মধ্যে রয়েছে, আমরা প্রত্যেকেই জানি ফর্মাল অপারেশনাল স্টেজ। আচ্ছা, বা যৌক্তিক সক্রিয়তা স্তর, এখানে যুক্তি, হাইপোথেটিক্যালের যুক্তি, কারণ, এগুলো বিশ্লেষণ করা হয়। যদি বলা হয় গাছ মারা যাচ্ছে, গাছ মারা গেল। আচ্ছা, এবার এই প্রশ্নটা যদি আমরা কংক্রিট অপারেশনাল স্টেজে করি, শিক্ষার্থীরা শুধুই জানবে হ্যাঁ গাছটা মারা গেল। কিন্তু যদি আমরা এই স্টেজটাতে বলি যে গাছ মারা গেল, বা ফর্মাল অপারেশনাল স্টেজে বলি যে গাছ মারা গেল, তাহলে ওরা কারণ বিশ্লেষণ করবে। জল কম পেয়েছে, তারা কিন্তু বলবে হয়তো জল কম পেয়েছে, জল কম, বা বলবে আলো কম, বা বলবে মাটি ভালো নয়, বা বলবে সার কম। এই কারণগুলো কিন্তু বিশ্লেষণ করে কোথায়? না ফর্মাল অপারেশনাল স্টেজে। বোঝা গেল? এরপরে চলে যাব আমরা আমাদের হোমওয়ার্কে। আমি আবারও বলছি, হোমওয়ার্কের প্রত্যেকটা এমসিকিউ পাওয়ার জন্য তোমরা টেস্ট আইকিউ চ্যানেলের মানে টেস্ট আইকিউ এর যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে জয়েন হয়ে যাও।
হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং প্রত্যেকদিন এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ক্লাসটাকে লাইক করে দাও, ক্লাস কেমন লাগছে সেটা জানাও। এটা হোমওয়ার্ক কোয়েশ্চেন, প্রত্যেকটা তোমাদের জন্য প্রোভাইড হবে। একজন শিক্ষক বললেন শিশুরা ছোট বড়দের মতো নয়, তারা নিজেরাই জ্ঞান গঠন করে। এটা পেঁয়াজের কোন ধারণার সাথে সম্পর্কিত? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একটা রয়েছে জ্ঞানমূলক নির্মিতিবাদ, একটা রয়েছে সামাজিক নির্মিতিবাদ, সেটা নিয়ে আমরা পরের কোনো ক্লাসে আলোচনা করব। একজন শিক্ষক শিশুদের নাটক, রোল প্লে এবং প্রিটেন্ড প্লে করতে দেন। পেঁয়াজে অনুযায়ী এটা কোন স্তরের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে কার্যকর? আবার কিছুটা সেম টাইপ একটা কোয়েশ্চেন কিন্তু আমরা পেয়েছি। ঠিক আছে, পরের প্রশ্ন। রাহুলের 12 বছর বয়স, বিজ্ঞান ক্লাসে বলল যদি পৃথিবীতে মাধ্যাকর্ষণ না থাকতো তাহলে কি হতো? এটা কোন ক্ষমতা নির্দেশ করে? দেখো বয়সটাকে দেখবে, 12 বছর কিন্তু পরিষ্কার বলা হয়েছে এবং 11 বছরের পর থেকে কিন্তু ফর্মাল অপারেশনাল স্টেজ, যেখানে কিন্তু হাইপোথেটিক্যাল থিঙ্কিং শিক্ষার্থীরা পেয়ে থাকে, শিক্ষার্থীর চিন্তা শক্তি, যুক্তি শক্তি কাজ করে। তো এর সঠিক উত্তর কি হবে একটু ভাবতে হবে। হোমওয়ার্ক কোয়েশ্চেন নাম্বার 29। একজন শিক্ষক গণিত শেখানোর সময় বাস্তব জিনিস যেমন কাঠি, বোতাম ও ঘনক ব্যবহার করেন যাতে শিশুরা যোগ বিয়োগ বুঝতে পারে। পেঁয়াজের অনুযায়ী এই পদ্ধতি সবচেয়ে উপযুক্ত কোন স্টেজে? খুব সুন্দর একটা প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন, প্রত্যেকে সঠিক উত্তর এক্সপেক্ট করছি। এবং শেষ প্রশ্ন। শিক্ষক ক্লাসে দুটি ভিন্ন আকারের মাটির বল দেখালেন। একটা বল চ্যাপ্টা করে দিলেন, 6 বছরের শিশু বলল চ্যাপ্টা বলটিতে বেশি মাটি আছে। পেঁয়াজে অনুযায়ী শিশুটা কোন স্তরে আছে? আবারও বলছি, খুব সুন্দর একটা প্রশ্ন, ধারণামূলক। আমি আশা রাখবো তোমরা প্রত্যেকটা এমসিকিউ সলভ করবে, প্রত্যেকটা এমসিকিউর উত্তর করবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। লাস্ট বলবো, ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, ক্লাস কেমন লাগছে জানাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। আজ এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকো, দেখা হবে পরের আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাসে।